ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজ কেষ্টপুর থেকে অরুণিমা বেরা তার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকারে ভৌতিক ঘটনা আমাদের সাথে সরাসরি শেয়ার করবে। এই ঘটনাগুলো গল্প আকারে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও তোমরা কোথা থেকে এই গল্পগুলো শুনছো এটাও আমাদের কমেন্ট বক্সে জানিও। আমরা নেক্সট আমাদের শাউট আউট সেশনে তাদের নাম উল্লেখ করব। আমাদের সাথে আছে অরুণিমা। আজও ওর লাইফে ঘটে যাওয়া একটি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চলেছে। তো হ্যালো অরুণিমা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তো তোমার সাথে ছোটবেলায় কি ঘটেছিল সেটা যদি তুমি আজকে আমাদের বলো। হ্যাঁ, আমার সাথে ছোটবেলায় একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয়েছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি, 6 কি 7 পুরোপুরি মনে নেই, অনেক ছোটোবেলায় হয়েছিল। তো আমার বাবা এবং মা দুজনেই সার্ভিস করতেন। তো সার্ভিস যেহেতু করতেন, তো সেইভাবে কোনো রকম কোনো প্ল্যান আগে থেকে হতো না, সাডেন প্ল্যান হয়েছিল। আচ্ছা, ঘুরতে যাবা? হ্যাঁ, সাডেন প্ল্যান হওয়াতে তো মুর্শিদাবাদ তখন ঠিক হলো, কাছাকাছির মধ্যে মুর্শিদাবাদ যাওয়া হবে। এবার যেহেতু সাডেন প্ল্যান হয়েছে, এমন টাইমে আমরা গেছিলাম, আমার সময়টাও ঠিক মনে নেই, তবে ঠান্ডার সময় ছিল। এবার ডিসেম্বর না জানুয়ারি সেটা আমার ঠিক মনে নেই, ঠান্ডার সময় ছিল। তো সাডেন প্ল্যান হওয়াতে কোনো রকম কোনো হোটেল বুক করা হয়নি, আগে থেকে বুক করা ছিল না। মানে বাবা আমার একজন বোনও আছে, মা এবং বোনকে নিয়ে এবং আমাকে নিয়ে বেরিয়ে গেছিলো, ওখানে গিয়ে ওরা ডাইরেক্ট বুক করবে। তো সেটাই হয়েছিল। আমরা যে একটা হলিডে হোমের একজন ম্যানেজারের সাথে কথা বলা হয়েছিল, ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন আমাদের বাবাকে যে হ্যাঁ আপনারা আসুন, একটা ব্যবস্থা করে দিতে পারবো আমরা। এই আশ্বস্ত হয়ে বাবা আমাদেরকে নিয়ে গেছিল। তো যথারীতি আমরা যখন পৌঁছাই, মোটামুটি এই ধরুন দুপুর 3টে হবে। তো দুপুর 3টে তখনও পর্যন্ত কোনো হোটেলের রুম ওনার খালি হয়নি, কিন্তু উনি এদিকে আমাদের আশ্বস্ত করেছিলেন খালি হয়নি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি বলছিলেন আপনারা আশেপাশটা ঘুরে আসুন, সন্ধ্যের মধ্যে আশা করছি আপনাদেরকে একটা দিয়ে দিতে পারবো জায়গা। তো ইতিমধ্যে এই দিকে মানে যেটা এখন এই বয়সে দাঁড়িয়ে আমি বুঝতে পারি, ওনার কাছে কোনো রকম কোনো রুম খালি ছিলই না। মানে উনি আপনাদের বলেছে যে হ্যাঁ, রুম আলটিমেটলি কোনো খালি ছিল না। উনি যেহেতু ধরতে হয়, কাস্টমার ধরেছেন, আমাদেরকে ঘুরে আসতে বলেছেন। যে বাড়িতে ঘটেছে ঘটনাটা, উনি তখন ওই বাড়িটাই আর কি পরিষ্কার করছিলেন। মানে আমাদেরকে কোথাও ঘুরতে পাঠিয়ে দিয়ে ওইটুকু সময়ের মধ্যে ওই বাড়িটাই পরিষ্কার করলেন, করে বিকালে যখন আমরা আসি তখন আমাদেরকে ওই বাড়িটা দেয়। বাড়িটা আগে থেকে প্রিপেয়ার করা ছিল না। উনি ওনার যে হোটেল ছিল বা ইয়ে ছিল ওটা দেয়নি আপনাদের? অন্য হ্যাঁ, হলিডে হোম যেটা থাকার কথা সেটা দেয়নি, উনি অন্য একটা জায়গায়, ওর পাশে একটা জায়গায় দিয়েছে। ওটা হয়তো ওনারই কোনো সম্পত্তি হবে, হয়তো জানি না। জমিদার বাড়ি যেরকম হয়, চারিদিকে পুরো উঠোন, ঢুকেই একটা বড় উঠোন এবং দোতলায় উঠলে বড় বারান্দা, চারিদিক করে স্কোয়ার করে যে থাকে উঠোন। আগেকার বাড়ি যে, হ্যাঁ, স্কোয়ার করে যেরকম বাড়ি থাকে ওরকম বাড়ি, ছোট ছোট ঘর মনে হচ্ছে। এবার আমরা যখন ঢুকেছি, বাস যথারীতি আমরা যখন বিকালবেলা আসি, যথারীতি বাড়ি তো বুক করা ছিল না। এটা এখন আমার সিক্স সেন্সে আমি বলছি, জানি না সত্যি উনি কি করেছেন, যাই হোক। তো আমরা যখন সবাই যাই তখন উনি আমাদেরকে ওই ঘরটা দেখালেন। ঘর বলতে যখন আমরা ঢোকার মানে বাদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, ডান দিক দিয়েও একটা সিঁড়ি উঠে গেছে, ছোট ভাঙাচোরা সিঁড়ি একদম। এবার সিঁড়িটা 2 স্টেপের সিঁড়ি ছিল। যেরকম হয়, একটা সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে একটা ছোট্ট একটু জায়গা থাকে, জায়গা উঠে আবার আমরা এরকম বাদিক দিয়ে উঠি, 2 স্টেপের সিঁড়ি যেরকম হয়। এবার ওই ছোট্ট যে জায়গাটা, ওখানটায় বাথরুম ছিল আমাদের। আর 2 স্টেপের সিঁড়িটা শেষ করেই আমাদের ঘরটা ছিল। ঘরটা যাই হোক পরিষ্কার করা হয়েছে। আগেকার দিনে বাড়ি ওই মেঝের মধ্যে সাদা কালো কার্পেট পাতা ছিল, মোটামুটি ওখানে আমরা ছিলাম। রাতের বেলা আমাদেরকে খাওয়ার একটা জায়গায় ব্যবস্থা করে দিয়েছিল। তো ওটা মানে এটা ফার্স্ট দিন যখন হচ্ছে, ফার্স্ট দিনেরই ঘটনা। মানে আপনারা প্রথম দিন যেদিন প্রথম দিনই ঘটনা। আমরা বিকালবেলা মোটামুটি ওই 6টা-7টার মধ্যে ঢুকে গেছিলাম। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার সবাই ওখানে ওই ঘরের মধ্যে আমরা যথারীতি 4 জন মিলে শোয়ার ব্যবস্থা হয়েছে, সব ব্যবস্থাই করে দেওয়া হয়েছিল। এমনি ভালো আয়োজন ছিল, ভালো। কিন্তু বাথরুম করতে যেতে হতো ওই ঘর থেকে বেরিয়ে, ওই যে সিঁড়ি বললাম, একটা সিঁড়ি উঠে ডান দিকে একটা ছোট্ট জায়গা করে রেখে দিয়েছিল, ওইখানে আমাদের বাথরুম করতে যেতে হতো। মানে ওই বাথরুমের ব্যবস্থা ঘরের সাথে অ্যাটাচ করা ছিল না, বা কি হয়তো ছিল, সেটা ব্যবহার করার উপযুক্ত নয়, ওর জন্য হয়তো দেয়নি, হতে পারে। তো আমাদেরকে ওখানে বাথরুম করতে বলেছে। এবার আমি প্রত্যেক দিন, তখন অনেকই ছোট, আমি রাতের বেলা করে উঠতাম তখন মাঝে সাঝে টয়লেট করতে, বাবাকেই ডাকতাম, বাবাকে ডেকে নিয়ে বাবাই আমাকে টয়লেটে নিয়ে যেত বাড়িতে থাকতে।
হয়তো আমি এরকম একজন ঘটনার সম্মুখীন হব, সাক্ষী হব বলে হয়তো সেদিনকে আমি বাবাকে ডাকি। টয়লেট পেয়েছে আমার মধ্যে তখন হয়েছে যে সামনেই তো আছে বাথরুমটা, তো আমি গিয়ে যাই টয়লেটটা করে আসি। কিন্তু ঘরে থাকতে কিন্তু কখনো এরকম মনে হতো না, বাবাকে নিয়েই যাব মনে হতো। কিন্তু এখন তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে যে না, যাই, সামনেই আছে বাথরুমটা, গিয়ে করে আসি। যথারীতি বেরিয়েছি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, নিচে দিয়ে যখন আমরা ঢুকছিলাম ওখানে কতগুলো বিহারি ফ্যামিলি ওরা থাকতো, ভাড়া থাকতো। জায়গাটা তো হ্যাঁ, আপনাদের উপরের জায়গাটায় কেউ থাকতো না, কিন্তু ওই একটা ঘর আমাদেরকে করে দিয়েছে। আচ্ছা, নিচের জায়গাটা বিহারি লোকরা থাকতো। ওখানে ওই ছোট কলপার ছিল, ওই কলপারে বাসন ধোয়াধুয়ি ওরা করতো। কারণ পরে 2 দিন যখন ছিলাম তখন দেখেছিলাম আমরা, কলপারে বাসন ধুচ্ছে, ওরা সবই করছে। ওখানে বিহারি অনেকগুলো ফ্যামিলি, হয়তো ওরা ভাড়াই থাকতো, জানি না, কোনোদিনও জিজ্ঞেস করি না। আমার এখন বড় হয়ে 6 সেন্স ওইটাই বলে হয়তো ওরা ভাড়া থাকতো। যাই হোক, সেদিন রাতের বেলা টয়লেট পেয়েছে, যথারীতি উঠেছি, বাবাকে ডাকিনি, ভেবেছি সামনে আছে বাথরুম, করে নেবো। বেরিয়েছি, বেরিয়ে বাথরুমে ঢুকেছি, ঢুকে টয়লেট করতে বসেছি। আমার তখন ফিল হলো হয়তো কেউ গেল সামনে দিয়ে। আমার তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে হয়তো বাবা বুঝে গেছে আমি উঠেছি, তাই আমার কিছু অতটা মনে হয়নি। মানে ভাবতেই পারিনি কখনো যে এরকম একটা কিছু হতে পারে আমার সাথে। কিছু গেল তো ঠিক আছে, এবার তখন আমার কিছু মনে হয়নি। তারপর যখন বেরোলাম, মানে যখন দরজাটা খুলছি দেখছি একজন চলে গেল, এবং সেটা পুরো সাদা মতন একটা কিছু। মানে আপনি যখন বাথরুমের দরজাটা খুলেছেন তার সামনে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো ফিল করেছি হয়তো বাবা বুঝেছে, ওর জন্য বাবা হয়তো চারপাশে এসছে। কারণ কেউ একজন গেলে পাশ দিয়ে যেরকম খটমট আওয়াজ হয় সেরকম আওয়াজটাই হয়েছে। আমি ভেবেছি বাবা এসছে, কিন্তু বাবা তো আলটিমেটলি আসেনি, এসছে অন্য কেউ। যাই হোক, দরজাটা যখন খুলছি তখন আমি দেখছি যে সাদা মতন কেউ একজন যাচ্ছে। স্বাভাবিক, আমরা যখন কোনো মানুষ দেখি তো তার মানে উপর পোর্শনটাই আগে দেখি, নিচে আদৌ আছে কি না এগুলো আমরা দেখি না। মানে প্রথমে তো মুখের দিকেই নজর যায়। এবার মানে আমি জিনিসটা ফিল করেছি, মানে ফিল করিনি, মানে দেখেছি যে একটা মোমবাতি হাতে নিয়ে থাকলে মুখটার চারপাশটা যেরকম আলো আলো হয়ে থাকে ঠিক সেরকম, কিন্তু হাতে কিন্তু কোনো মোমবাতি ছিল না, কিছুই ছিল না, বাট শুধু একটা সাদা, চারিদিকে যেরকম মানে একটা বিধবা মানুষ ঘোমটা দিলে যেরকম হয় ঠিক সেরকমটাই ছিল, কিন্তু হাতে মোমবাতি ছিল না। কিন্তু অথচ চারিদিকে মোমবাতি দিলে আলো যেরকম হয়ে থাকে ঠিক সেরকম আলো হয়েছিল। আচ্ছা, আমি বললাম কে তুমি, কে? এবার ওর পিছন পিছন আমি আরো গেলাম, কে তুমি, কে? কোনো উত্তর নেই। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমি তখন যথারীতি ওই সিঁড়ি দিয়ে নেমে গেলাম। মানে ওটার পেছনে ধাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছন পিছন আমি যাচ্ছি তখন, মানে যথারীতি নিচে নেমে গেলাম। এবার বললাম না 2 দিক দিয়ে সিঁড়ি ছিল, এবার আমরা ডান দিকে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম। এবার ডান দিকে তো ছোট্ট জায়গায় বাথরুম, আমি যখন বেরোচ্ছি, বেরিয়ে ডান দিক দিয়ে নেমে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠছি। এবার বলেছিলাম জমিদার বাড়ি 4টে কোণা করে পুরো স্কোয়ার করে বারান্দা, ও যেখানে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। বলছে তুমি কে, তুমি এত রাতে কি করছো? এইভাবে আমি বলতে বলতে যাচ্ছি। যখন গেছি কিছু দূর গিয়ে ওই বারান্দাটার মধ্যে অনেকটা দূর গেছি ওর পিছন পিছন, ওই মানে তোমারও তখন মনে হয়নি যে? আমার মনে হচ্ছে ওটা মানুষই। আচ্ছা, মানুষ ওটা, মানে ও এত রাতে কি করছে, ঘোরাঘুরি করছে, কে তুমি এখানে, মানে আমার বাথরুমের চারপাশ দিয়ে গেলে কে তুমি, এটাই আমার কাছে কোয়ারি। তখন তা আমি পিছন পিছন গেছি, তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন গায়ে কাঁটা দেয়। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন একটা ছোট্ট মানে ছোট্ট নয়, অনেকটাই বড় বারান্দা, ওই ঘরটার উল্টো দিকে না এরকম বড় পুকুর পাড় আর বড় গাছ টাছ ছিল, ওই জায়গাটা ওপেন, ওই জায়গাটা। এবার ওরকম জায়গায় আমি চলে গেছি, সামনেই ওটা, এমন কিছু দূর নয় আমরা যেখানে রয়েছে সেখান থেকে। ওখানে দাঁড়িয়ে দেখি ওই মানুষটা আস্তে আস্তে পুরো মিলে গেল আকাশের সাথে, মানে মিলে অদৃশ্য হয়ে গেল। আমার তখন ওই মতো দাঁড়িয়ে মনে হলো মানে এটা কি হলো, মানে হুট করে অদৃশ্য, তার মানে এটা ভূত ছিল। মানে তখন তো আর অত কিছু বুঝতাম না, আত্মা বা পেতনি, হ্যাঁ ভূত, ওটা ভূতই তখন। আমার তখন সেই মুহূর্তে মানে এটা তার মানে ভূতের সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম, মানে আমি ভূতকে জিজ্ঞেস করছিলাম কে তুমি। মানে আমার ভাগ্য ভালো ওই জায়গায় আমাকে কেউ ঘাড় মটকায়নি বা কিছু করেনি বা আমার উপর ভর করেনি। ভূতটা অদৃশ্য হয়ে গেল, ব্যাস। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার তখন মানে জ্ঞান চলে আসলো যে আমি কোথায় চলে এসেছি, কোথায় মানে আমি কোথায় এসে গেছি। আমার তখন কাঁদতে শুরু করে দিয়েছে অজয়, মানে আমাকে বাঁচাও, এখানে আমাকে বাঁচাও। বাবা, মা, মা বলে ডাকিনি, মা 2 বার বলে ডেকেছি, বাবা আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি। আর ওই যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম ওখানে পুরো স্টিফ হয়ে দাঁড়িয়েছিলাম, নড়ছিও না, এগোচ্ছিও না, পিছোচ্ছিও না, কিছু করছি না। এবার স্বাভাবিক, দোতলায় তো আমাদের ঘরটা তো উল্টো দিকে ছিল, অনেকটা দূরে, আমার বাবা মা অতটা শুনতে পায়নি হয়তো। বিহারি যে লোকগুলো ছিল না, বিহারি লোকগুলো ওরা বুঝতে পেরেছে কোনো একটা বাচ্চা কাঁদছে ওই জায়গায়, ওরা সাথে সাথে বেরিয়ে এসছে। ওরা মানে জাস্ট আমার তো মানে তুমি একটা মোহর মধ্যে চলে গেছিলে ওর পেছন পেছন। আমার খালি মনে হচ্ছে ওটা তো মানুষ। আচ্ছা,
মানুষকে আমি জিজ্ঞেস করছি, আমি তো ভাবতেই পারিনি ওরকম একটা জায়গায় ওরকম মানে সাডেনলি এরকম একটা ভূতের সাথে আমার পরিচয় হয়ে যাবে। ভূত ছিল না কি ছিল আমি জানি না। ওই যে তখন চিৎকার করতে শুরু করে দিচ্ছে, তখন বিহারি লোকরা উঠে এসছে। মানে আমার এই একটা কথা খালি মাথায় আছে, বিহারিরা বলছে আরে কাইকো বাচ্চা রো রায় ইধার যাকে দেখো। তো একজন মহিলা এসছিলেন, উনি মানে ট্রেস করে আর কি আমার কান্নার অবস্থা শুনে আমি তখন থেকে নড়তেই পারছি না, কারণ আমার এতটা ভয় লেগে গেছে, হাত পা কাঁপছিল তখন রীতিমতো। এখন আমার হাত পা কাঁপে এই কথাটা বলতে গেলে। ওই বিহারি লোকটা মানে মহিলাটা আমাকে এসে পুরো কোলে জাপটে ধরলো। আর ততক্ষণ আমার বাবাও মোটামুটি বেরিয়ে গেছিল, বুঝে গেছিল যে কিছু হয়েছে। আর বাবা যখন ঘুম থেকে উঠে দেখে আমি নেই, বাবা ভেবেছে হয়তো রিমার কিছু বিপদ হয়েছে, তো স্বাভাবিক দৌড়ে চলে এসছে বাবা। তো বাবা খালি সিঁড়িটা নামতে পেরেছিল, ততক্ষণে বিহারি মহিলাটা আমাকে ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে বাবার হাতে দিয়ে দিয়েছে। বিহারি লোকগুলো বলছিল যে কেন বাচ্চাকে এভাবে ছেড়েছেন, এই সেই হ্যাঁ। তো বাবার তো কোনো দোষ নেই এখানে, আমি মানে তুমি না বলে বেরিয়েছিলে, আমারই দোষ এই জায়গাটা। এটা একটা বিশাল বড় ঘটনা। এরপরে আর কদিন ছিলে তোমরা ওখানে? আমাদের 3-4 দিনের ট্যুর ছিল, ফার্স্ট দিনই তো এই এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপরে আর কোনো কিছু ফিল করেনি? তার বাবা মাকে বলেছিলে? হ্যাঁ, বাবা বলছে ওসব কিছু নয়। আচ্ছা, তারপরে আর কোনো অসুবিধা হয় না? তারপরে আর কোনো অসুবিধা হয়। যেটা বড় বয়সে এসে এখন আমার যেটা মনে হয়, হয়তো ওই ঘরে কোনো আত্মা ঘোরাঘুরি করছিল। এবার ও তো রাতের বেলা একা একা ঘোরাঘুরি করে, হুট করে ও হয়তো আমাকে দেখেছে, আমাকে দেখে ও নিজেই ভয় পেয়ে গেছে, তাই ও আর 3-4 দিন আর আসেনি, দেখাই দেয়নি আমাকে। যদিও আমি রাতের বেলা ওঠার সাহস আর দেখাইনি। এরকম ছোট ছোট ঘটনাই আমাদের মনের মধ্যে দাগ কেটে যায়, আর সেটা যদি হয় ছোটবেলায় ঘটে যাওয়া কোনো ঘটনা, আমরা কখনোই সেটা ভুলতে পারি না। ধন্যবাদ অরুণিমা, তোমার জীবনের এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে আপনাদের জীবনের এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেল আইডি raat-তখন12@gmail.com। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।